দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি সংকট, মামলা জট আরো তীব্র হওয়ার আশঙ্কা। বিচারপতি নিয়োগে আইন করার আশ্বাস মন্ত্রীর। আমি মনে করি অধিক সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া উচিত মাননীয় প্রধান বিচারপতির পরামর্শক্রমে। বিজ্ঞ বিচারপতি নিয়োগ দেওয়ার ব্যাপারে একটা আইন ইনশাআল্লাহ এই বছরের মধ্যে করে ফেলব। দেখছিলেন বিশেষ শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কমছে না জ্বালানি তেলের দাম, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ক্ষতির মুখে পড়বে অর্থনীতি, মন্তব্য বিশেষজ্ঞদের। আবারও বিবেচনার দাবি ব্যবসায়ীদের। We must eradicate poverty from South Asia. We can do it if we are together. দক্ষিণ এশিয়ার অগ্রযাত্রায় দারিদ্র্যই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। দাভোসে সার্কভুক্ত নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বাণিজ্য সম্প্রসারণের সহযোগিতা বাড়ানোর আহ্বান। সাভারের আশুলিয়ায় গুড়িয়ে দেয়া হলো দুটি অবৈধ ইট ভাটা। রাজধানীর শেওড়াপাড়ায় দখলমুক্ত করা হলো 1 কিলোমিটার সড়ক, এলাকাবাসীর উচ্ছ্বাস। এবং রাজধানীর তেজগাঁওয়ে কথা কাটাকাটির জের ধরে 14 বছরের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, জড়িত সন্দেহে আটক 3। দেশের বাজারে কয়েক ধাপে জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা বলা হলেও আপাতত দাম কমানোর সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সকালে সচিবালয়ে এক চুক্তিসই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এদিকে জ্বালানি বিশেষজ্ঞরা দাম কমানো না হলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মত দিলেও ব্যবসায়ী মহলের দাবি, তেলের দাম না কমালেও গ্যাসের দাম বাড়ানো ব্যবসা বান্ধব হবে না। দেবাশিস রায়ের রিপোর্ট। কথা ছিল দেশের বাজারে কয়েক ধাপে কমানো হবে জ্বালানি তেলের দাম। এ নিয়ে অর্থমন্ত্রী ও সরকারের তরফ থেকেও বারবার বলা হয়েছিল দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম কমবে চলতি বছরের শুরু থেকেই। গেল বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন ব্যারেল প্রতি $40 নিচে নেমে আসার সুযোগ ভোক্তা পর্যায়ে স্বস্তি না দিলেও সরকার এটি ভোগ করেছে বিপিসির লোকসান পূরণের মাধ্যমে। কিন্তু বছরের শুরুতে আবারও আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতির দোহাই দিয়ে দেশের বাজারে আপাতত পণ্যটির দাম কমাচ্ছে না সরকার। হঠাৎ করে সারা বিশ্বের তেলের দাম বেড়ে যাওয়াতে এবং বিশ্ব ব্যাংকের আভাস দিয়েছেন যে আগামী বছরেও তেলের দাম বাড়তে পারে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো প্রাইস অ্যাডজাস্টমেন্ট না যাওয়ার। এমন সিদ্ধান্তে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকে এই জ্বালানি বিশেষজ্ঞ বলছেন তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় পরিবর্তন আনা জরুরি। সরকার আমি মনে করি একটা ভুল করছে, যেভাবে সরকার নিয়ন্ত্রিত প্রাইস করছে তাতে আমি মনে করি অর্থনৈতিক অনেক ক্ষতি হয়। মূল্য নির্ধারণ হয় বাজার মূল্যের রূপে রাখতে হবে, কিংবা একটা গভীর স্টাডির মাধ্যমে এটাকে সরকারকে করতে হবে, যেটা সরকার করে না। সরকার এটা মোটামুটি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কয়েকজন সেক্রেটারি মিলে, কয়েকজন বিপিসির লোক মিলে বসে আচ্ছা এটা করা যাক এইভাবে করে। এটা কিন্তু একটা সুষ্ঠু পদ্ধতি হলো না। এদিকে তেলের মূল্য সমন্বয়ের বিষয়টি আবারও বিবেচনার দাবি করে ব্যবসায়ী নেতাদের মত, গ্যাসের মূল্য যেন কোনো মতেই না বাড়ে। ব্যবসায়ীরা যে আশা করে আছে এবং দেশের জনগণ যে আশা করে আছে, সেই জন্য আমার আর্জি থাকবে সরকারের কাছে যে ওনাদের কথা মতো কিছুটা হলো নামিয়ে দেওয়া উচিত। ফর প্রমিস ইজ এ প্রমিস। সরকার যদি তেলের দাম এখন না কমান, আমরা আশা রাখবো যে গ্যাসের দামও এখন আর বাড়বে না। সবশেষ গেল বছরের এপ্রিলে দেশের বাজারে প্রথম ধাপে ডিজেল কেরোসিনে 3 টাকা এবং পেট্রোল অকটেনে 10 টাকা দাম কমিয়েছিল সরকার। এর আগে গেল 31 মার্চ ফার্নেস অয়েলের দাম কমায় সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের পরিবর্তনশীল উৎপাদন ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রযুক্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষিজ উৎপাদনে যে পরিমাণ পানির প্রয়োজন তা অর্ধেকে নামিয়ে আনতে সমাধান খোঁজা হচ্ছে।
বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ওয়ার্ল্ডস আন্ডার ওয়াটার শীর্ষক পানি বিষয়ক এক সাইডলাইন আলোচনায় একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন প্রক্রিয়ায় পানি সাশ্রয়ী ব্যবস্থাপনা গড়ে তুলতে আমাদের আরও প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকা প্রয়োজন। সুষ্ঠু পানি ব্যবস্থাপনায় আন্তঃসীমান্ত পানির উৎসগুলোর যথাযথ ব্যবহারে সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কৃষিতে পানি সাশ্রয়ী পদ্ধতি উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও পররাষ্ট্র সচিব শহীদুল হক। এই পানিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হলে পানিতে যত রকমের দূষণ আছে সেটা মুক্ত করতে হবে। এটি এককভাবে কেউই করতে পারে না। পানি দূষণ করলেও যেমন সকলের জন্য এটি খারাপ হয়, আর সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টায় সেটাকে ভালোভাবে পানিকে মানুষের জন্য ব্যবহার উপযোগী করে রাখা সম্ভব। ড্যাভোস এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে সরকার, বেসরকারি, সিভিল সোসাইটি সবাই মিলে ঠিক করে যে পৃথিবী আজ থেকে 10 বছর, 15 বছর, 30 বছর পরে কিরকম হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা 2021-এ বেরিয়ে যাব এলডিসি স্ট্যাটাস থেকে 2041-এ চলে যাব উন্নত দেশের স্ট্যাটাস। এখন এই পাথওয়েটা কি হবে ড্যাভোসে আলোচিত হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে এক সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তি বিষয়ে বাংলাদেশের অগ্রগতি ও ফোরামের পার্শ্ব বৈঠকে বিশ্ব প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকের কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী। গুগলের কো-ফাউন্ডার সার্গেই ব্রিন, তার সাথে বৈঠক হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে রূপকল্প সেটি পূরণের জন্য আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, নিরাপত্তার জায়গায় আসলে নতুন টেকনোলজি কিভাবে কাজ করতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রায় 5টি সেশনে আমরা গিয়েছি। আমাদের 16 কোটি মানুষের মধ্যে প্রায় 70% জনগোষ্ঠী যারা 35 বছর নিচে। এটি একটি সারা বিশ্বের কাছেই খুব আকর্ষণীয়। দেশের সর্বোচ্চ আদালতে দেখা দিয়েছে বিচারপতি সংকট। অবসর, মৃত্যু এবং দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকাই এই সংকটের প্রধান কারণ। এর উপর আবার এবছরই অবসরে যাচ্ছেন 7 জন বিচারপতি। এ কারণে 97 জন বিচারপতি দিয়ে 5 লক্ষাধিক মামলা পরিচালনা করছে সুপ্রিম কোর্ট। সিনিয়র আইনজীবীরা বলছেন, দ্রুতই বিচারপতির নিয়োগ না দিলে উচ্চ আদালতে মামলা জট আরও তীব্র হবে। এতে ন্যায় বিচার বঞ্চিত হবেন বিচার প্রার্থীরা। আর আইনমন্ত্রীর আশ্বাস, বিচারপতি নিয়োগে আইন করে অচিরেই সংকট সমাধানের চেষ্টা করা হবে। আফজাল হোসেনের রিপোর্ট। সবশেষ 2015 সালের 5ই আগস্ট প্রধান বিচারপতির পরামর্শের আলোকে হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। এরপর গত বছরের মাঝামাঝি সময়ে আরও 8 জন বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতি সুপারিশ করলেও তা এখনো আলোর মুখ দেখেনি। আপিল বিভাগে 11 জন বিচারপতি থাকার কথা থাকলেও এখন আছেন 8 জন, যাদের মধ্যে 2 জন বিচারপতি অবসরে যাবেন অল্প সময়ের মধ্যে। ফলে এ বিভাগের বিচারপতির স্বল্পতা এখন দৃশ্যমান। হাইকোর্ট বিভাগের বিচার কাজ চালাতে 89 জন বিচারপতি যখন হিমশিম খাচ্ছেন, তার ওপর এবছর অবসরে যাচ্ছেন 5 জন বিচারপতি। সিনিয়র আইনজীবীরা বলছেন, 2 বিভাগে 4 লাখেরও বেশি মামলার বিপরীতে বিচারকের এই সংখ্যা অপ্রতুল। তাদের দাবি দ্রুত বিচারপতি নিয়োগের। কোনো অবস্থাতে যেন মামলার জট না বাড়ে। আর এমনি তো অনেক মামলার জট আছে, সেই সমস্ত লক্ষ্য করে অবশ্যভাবে আমার মনে হয় যে সমস্ত ভ্যাকেন্সি আছে বা প্রয়োজনে আরও বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। মহামান্য রাষ্ট্রপতি এটা অবশ্যই ওনার কগনিজেন্সে নেবেন, নজরে নেবেন। বিচার প্রার্থী যারা জনগণ, তাদের ন্যায় বিচারের স্বার্থে আমি মনে করি অধিক সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া উচিত মাননীয় প্রধান বিচারপতির পরামর্শক্রমে, এবং এটা খুবই অতি সত্বর করা উচিত। আইনমন্ত্রী জানান, বিচারপতি নিয়োগে আইনি কাঠামো তৈরির কাজ চলছে। বিচারপতি সংকট হলেই সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে নিয়োগ দেওয়া হবে বিচারপতি। যখনই প্রয়োজন তখনই আমরা এই বিচারপতি নিয়োগ দিই। পাশাপাশি আমরা যেটা করছি, যেটা আমার মনে হয় যে একটা দাবিও উঠেছিল, সেটা হচ্ছে যে বিজ্ঞ বিচারপতি নিয়োগ দেওয়ার ব্যাপারে একটা আইন ইনশাল্লাহ এই বছরের মধ্যে করে ফেলব। দ্রুত বিচারপতি নিয়োগ করা না গেলে মামলা জট আরো তীব্র হবে সর্বোচ্চ আদালতে। ন্যায় বিচারের সুফল থেকে বঞ্চিত হবেন বিচার প্রার্থীরা, এমনটাই মত সিনিয়র আইনজীবীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়ার সময় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে রোহিঙ্গা সন্দেহে নারীসহ 14 জন আটক।
মেজ এলইডি লাইট, লাইট বদলান, লাইফ বদলান। রাজধানীতে তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় কথা কাটাকাটির জের ধরে 14 বছরের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। দুপুর 2:30টার দিকে তেজগাঁও খেলাঘর মাঠে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ। 4 ভাই বোনের সংসারে একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে এখন দিশেহারা মা সালমা বেগম। তেজগাঁও রেলওয়ে কলোনির একটি রিকশার যন্ত্রাংশ তৈরির ওয়ার্কশপে কাজ করত আজিজ। একই এলাকার ছেলে সাইমনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল তার। বুধবার দুপুরে আজিজ খাবার বিরতিতে এসে বন্ধুদের সাথে ক্রিকেট খেলার এক পর্যায়ে এ পথ দিয়ে আসে সাইমন ও তার সঙ্গীরা। দুপক্ষের বাকবিতণ্ডের এক পর্যায়ে সাইমন আজিজের মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আজিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাথার ভিতরে ঠাস করে বাড়ি কি বাড়ি করছে, ছুরি, একটা ছুরির মতন ডান্ডা স্টিলের মতন ওটা দিয়ে বাড়ি মারছে। এদিকে নিহতের স্বজনরা জানান, দুপুরের খাবার বিরতিতে বাসায় আসলে আজিজকে বাসা থেকে ডেকে নিয়ে যায় প্রধান অভিযুক্ত সাইমন ও মনির। আমার ভাইয়ের পুরো সংসার ছিল, আমার ভাই আমরা সব আশা বসা সব ছিল। সাইমন আর মনির সে 2 জন ছেলে আসছে, আইসা আমার ভাইকে ডাকতেছে, আজিজ এদিকে এদিকে শুনা যান নিচে নেবার পরে খেলাঘর মাটির ওখানে নিয়ে আমার ভাইকে মারছে। এই ঘটনায় অভিযুক্ত 3 জনকেই আটক করা হয়েছে জানিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তেজগাঁও থানা পুলিশ। ঘটনার সাথে যারা জড়িত সবাই আমরা আটক করেছি। সাইমন বয়স 16, মনির, জুয়েল এই 3 জনই আটক আছে। ওরা 3 জনের সাথে ঘটনার সাথে ওরা 3 জনই জড়িত। এই ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ ও জাকের পার্টির প্রতিনিধি দল বৈঠক করেছেন রাষ্ট্রপতির সঙ্গে। বিকেল 3টার দিকে ইসলামিক ফ্রন্টের নেতারা সংলাপে বসেন গণভবনে। তারা সার্চ কমিটি ছাড়াই রাষ্ট্রপতির একক সিদ্ধান্তে নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করেন। পরে বিকেল 4টায় বাংলাদেশ মুসলিম লীগ ও বিকেল 5টায় সংলাপে বসেন জাকের পার্টির নেতারা। নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রয়োজন নেই বলে মতামত দেয় মুসলিম লীগ। অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তাদের সুপারিশে সার্চ কমিটি গঠনের পরামর্শ দেন জাকের পার্টির নেতারা। নির্বাচন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ চলাকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর মিরপুরে বিআরটি অফিসে ঝটিকা অভিযানে গিয়ে বিভিন্ন কাউন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠন ইস্যুতে বিএনপি এখন সন্দেহবাতিকে ভুগছে। তিনি বলেন, বিআরটিএতে দুর্নীতি কমলেও দালালদের দৌরাত্ম্য এখনো কমেনি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানান মন্ত্রী। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিরই জুডিসডিকশন, এরপরে ইলেকশন কমিশন গঠন হবে। এখন না হওয়ার আগেই তারা এখন তারা সন্দেহবাতিকতা ভুগছেন। ইলেকশন কমিশন পুনর্গঠনের এখতিয়ার তো মহামান্য রাষ্ট্রপতি, তিনি সংলাপ করছেন। এই সংলাপ শেষ হয়ে সিদ্ধান্ত হওয়ার আগে আরেকটা সংলাপের প্রশ্ন তো আসছে। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের ব্যাপারে সরকার আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বিকেলে এক আলোচনা সভায় অভিযোগ করেন তারা। শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হলেও বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করেন নেতারা। সরকারের অধীনে নির্বাচন হয়, নির্বাচন কমিশনকে যদি আপনি শতগুণে শক্তিশালী করেন, সেই নির্বাচন কমিশন কোনোদিন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য একটা সহায়ক সরকার থাকতে হবে। রাষ্ট্রপতি যখন বলেছেন যে সংলাপ করা উচিত রাজনৈতিক দলগুলোর মধ্যে, দুর্ভাগ্য আমাদের যে আজকে প্রধানমন্ত্রী সরাসরি সংলাপের ব্যাপার নাকচ করে দিচ্ছেন। আজকে না, প্রথম থেকেই তিনি দিয়েছেন। আমরা বিশ্বাস করতে যাই যে আন্তরিকতার সঙ্গে প্রেসিডেন্ট সাহেব ডেকেছেন এবং আন্তরিকতার সঙ্গেই তিনি একটি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবেন, যার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে। রাত 11টার সময় আরো থাকছে। ময়মনসিংহে স্কুলে বিতর্কিত লিফলেট বিতরণের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে 2 শিক্ষার্থী শনাক্ত। জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ, জামায়াত কর্মী ধারণা পুলিশের।
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সকালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকটি ইটভাটায় অভিযান চালানো হয়। ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র না থাকায় এগুলো অবৈধ বিবেচনা করে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও আমিনবাজারে কয়েকটি টায়ার থেকে জ্বালানি তেল উৎপাদনকারী অবৈধ কারখানা ভেঙে দেওয়া হয়। আটক করা হয় কারখানার 2 ম্যানেজারকে। চলছে ইট তৈরির মৌসুম। চাহিদা মেটাতে ঢাকার আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এর মধ্যে আবার অধিকাংশই অবৈধ। এসব ইটভাটায় আধুনিক জিগজ্যাগ প্রযুক্তির ব্যবহার তো হয় না, বরং কাঠ এবং অত্যন্ত নিম্নমানের কয়লা পোড়ানো হয়। এতে দূষণের শিকার হচ্ছে পরিবেশ, ঝুঁকিতে জনস্বাস্থ্য। আর এর বিরুদ্ধেই ঢাকার অদূরে আশুলিয়ায় অভিযান চালিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেয় দুটি ইটভাটা ঘুরিয়ে দেওয়া হয়। একই সাথে এগুলো পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। ইটভাটার ম্যানেজার অবশ্য দাবি করলেন তাদের আবেদন করার যথাযথ সময় দেওয়া হয়। এক ভদ্রলোক আসছিল, আইসা বলে গেছে যে আপনারা এগুলোর কাগজপত্রগুলো করেন। তা আমরা বলছি ঠিক আছে, আমরা কাগজপত্র করতেছি, চেষ্টা করতেছি। এখন আমাদের যেটা হয়ে গেল অজান্তে, আমরা তো কোনো কিছুই জানি না। এক পরিসংখ্যান থেকে জানা যায় ঢাকার আশেপাশের 3 জেলায় 275টির বেশি অবৈধ ইটভাটা রয়েছে। এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয় নানা সময় অভিযান চালিয়ে থাকে। তবে এটি পরিবেশ রক্ষায় কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। উপমন্ত্রী জানালেন 2014 সালের ইটভাটা স্থাপন আইন যারা মানবেন না তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দেশের স্বার্থে, দূষণমুক্ত পরিবেশের স্বার্থে আমরা দূষণ করে এরকম কোন ইটভাটা আমরা করতে আমরা দেব না। এরপর অভিযান চালিয়ে আমিনবাজারের টায়ার থেকে জ্বালানি তেল উৎপাদনকারী 6টি অবৈধ কারখানা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে দেখা যায় কিশোর শ্রমিকরা অত্যন্ত নিম্নমানের পরিবেশে কাজ করছে। এই ঘটনায় 2 জনকে আটকও করা হয়। এই টায়ারগুলো মনে করেন যে বয়লার আছে, বয়লারের ভিতরে এগুলো ঢুকানো হয়। এগুলো পুরো মনে করেন যে তেল বাড়ায়, আর কালি বাড়ায়, আর মনে করেন যে স্কাপ বাড়ায়। এটা নোংরা কাজ, তারপর এখন পেটের দয়ে করতে হয়। ঢাকার উপকণ্ঠে এরকম অসংখ্য অবৈধ কারখানা রয়েছে। এর বিরুদ্ধে নিয়মিত বিরতিতে অভিযান চালিয়ে নয়, বরং এগুলো যাতে গড়ে উঠতে না পারে সে ব্যাপারে তৎপর থাকার আহ্বান সাধারণ মানুষের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, সাভার। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় রাস্তা দখল করে নির্মাণ করা বাড়ি ও দোকানপাটের অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজক। শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে পীরের বাগ পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের ফলে সংকীর্ণ সড়ক প্রশস্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন এলাকাবাসী। সড়কের উপরেই নির্মাণ করা হয়েছিল বাড়িটি। গত 3 বছর ধরে বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলতে নোটিশ দেওয়া হলেও কর্তৃপক্ষের কথায় কান দেয়নি বাড়িওয়ালা। অবশেষে এভাবেই রাজুকের অভিযানে ভেঙে ফেলা হয় বাড়িটির বর্ধিতাংশ। শুধু এই বাড়িটিই নয়, শেওড়াপাড়া বাস স্ট্যান্ডের বাটার গলি থেকে ইকবাল রোড পর্যন্ত প্রায় অর্ধশত বাড়ি ও দোকানপাটের অবৈধ অংশ গুড়িয়ে দেয় রাজুক। অভিযানে অংশ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও। সংকীর্ণ সড়কে গাড়ি চলাচলের সমস্যা হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সড়ক প্রশস্তের। কোন জায়গা দিয়ে 10 ফিট 12 ফিট ছিল, 2টা গাড়ি কখনো ক্রস করতে পারতো না। 12 ফিট রাস্তাটা 24 ফিট উন্নতি হওয়ার কারণে জীবনযাত্রার মান অনেক গুণ বেড়ে গেছে। 100 ফিট থেকে পীরের বাগ 60 ফিট পর্যন্ত 24 ফিট হোক, আমরা এলাকাবাসীর এটা আশা আকাঙ্ক্ষা। অর্ধেক ভাঙলাম, অর্ধেক রেখে দিল, তার আবার হয়তো পুনঃ ওই সমস্যা দেখাবে, আবার পুনর্নির্মাণ হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি যে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে বেড়ে যায়। মিরপুরের পীরের বাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত সড়কে আমূল পরিবর্তন আসবে এই উচ্ছেদের ফলে, জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর। পর্যায়ক্রমে সড়কের বাকি অবৈধ অংশ উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে রাজুক। আমরা কঠোর অবস্থান, আমরা যেটা মার্কিং করে 24 ফিট আমরা ইনশাআল্লাহ একদম বাংলা করেসপন্ডে ক্লিয়ার করে নিয়ে যাব। এইটা হলে আমাদের আগারগাঁ এবং 10 নম্বরের চাপটা কমে যাবে। ড্যাপের প্ল্যান এটা আছে 30 ফিট, সেই 30 ফিট ধরে আমরা কাস্টডি স্পটের মধ্যে যারা আছে ঢুকে সেগুলো আমরা উচ্ছেদ করছি। এদিকে চতুর্থ দিনের মতো রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দফায় দফায় অভিযান চালানোর পরও নির্দিষ্ট সময়ের আগেই ফুটপাত দখল করে দোকান সাজিয়ে বসতে দেখা গেছে হকারদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি বিদ্যালয়ের ক্লাসরুমে বিতর্কিত লিফলেট বিতরণের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে 2 শিক্ষার্থীকে শনাক্ত করেছে পুলিশ। ঘটনার পর থেকে 2 তরুণী পলাতক থাকায় জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তবে পুলিশের ধারণা লিফলেট বিতরণকারীরা জামায়াতের কর্মী। এ ব্যাপারে তাদের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় পুলিশ। হারুনুর রশিদের রিপোর্ট।
স্কুল কর্তৃপক্ষ জানায়, গত শনিবার বাথরুমে যাওয়ার কথা বলে ঈশ্বরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রবেশ করে দুই তরুণী, কিন্তু তারা একটি ক্লাসরুমে ঢুকে কিছু লিফলেট বিতরণ করে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, নবম শ্রেণীর ক্লাসে ঢুকে সিরাতুন্নবীর ডাক নামে কিছু লিফলেট শিক্ষার্থীদের ব্যাগের নিচে রেখে দেয়। এ সময় কয়েক শিক্ষার্থীর সাথে কথা বলেই দ্রুত বের হয়ে যায় তারা। শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি শিক্ষকদের জানালে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়া হয়। ওকে চিনতাম, কিন্তু ওর চলাফেরা কিছু সন্দেহজনক ছিল না, ওকে ভালোই বোঝা যেত। কারোগুলো ব্যাগের নিচে আর কারোগুলো বইয়ের ভিতরে রেখে চলে গেছে। তারা বলছে যে এটা যাতে কাউকে না দেখায়। পরে আমার কাছে অনেক টিস দিছে, কাগজ দিছে, পরে বলে দিছে যে তোমরা এগুলো পরে মেয়েরা দিয়ে দিও। টয়লেট ব্যবহারের নামে অফিস যাবে এই কথা বলে দারোয়ানকে তারা ভিতরে প্রবেশ করে। লিফলেটে যেটা লেখা আছে একটা সিরাতুন্নবীর ডাক, তারা ওই মেয়েদের ব্যাগের ভিতরে, ব্যাগের নিচে, বইয়ের ভিতরে, বইয়ের নিচে রেখে দ্রুত চলে যায়। এদিকে বিষয়টি নিয়ে চাঞ্চল্য শুরুর পর সিসিটিভির ফুটেজ দেখে দুজনকেই শনাক্ত করা হয়। পুলিশ জানায়, এদের মধ্যে একজন একই প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর শিক্ষার্থী শরীফা আক্তার এবং অপরজন ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারিয়া সুলতানা। এরপরে দেখি তারা বাড়ি থেকে নিখোঁজ। তারপর আমরা তার আত্মীয় স্বজন সবাইকে একের পর এক আমাদের কাছে নিয়ে এসে তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতেছি। ধারণা করতেছি এটা মানে জামাত রিলেটেড হতে পারে। আবহ ফাউন্ডেশন নামে একটি সংগঠনের বিতরণ করা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডাক 16 শিরোনামে ওই লিফলেটে ইসলামের বিধিবিধান ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখ রয়েছে। তবে আবহ ফাউন্ডেশন নামে কোনো সংগঠনের অস্তিত্ব পায়নি পুলিশ। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়ার সময় চট্টগ্রামে রোহিঙ্গা সন্দেহে 7 নারী সহ 14 জনকে আটক করেছে কাস্টমস বিভাগ। সকালে শাহ আমানত বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। এরপর থেকে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ইমিগ্রেশন বিভাগ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ইমিগ্রেশনে সন্দেহজনক গতিবিধি ও আচরণের জন্য রোহিঙ্গা সন্দেহে 7 নারী সহ 14 জনকে আটক করা হয়। তারা ওমরা ভিসা নিয়ে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছিল। তবে আটককৃতদের দাবি তারা রোহিঙ্গা নন এবং বৈধভাবে সৌদি যাচ্ছেন। আমার জন্ম হয়েছে বাংলাদেশে, ওই আমার এলাকার মেম্বার হলে নুলাইমি মেম্বার, ওয়ার্ড হলে 7 নম্বর ওয়ার্ড। আমার চেয়ারম্যান হলেন নুরসেন চেয়ারম্যান। আমার শখ হল উমরা করার, তাই যাচ্ছি। আমি আর আমার মামা, তারপর 15 দিন পর আবার চলে আসবো। এদিকে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। একটু বেশি সংখ্যক যাত্রীকে এক্সামিন করা হয়, তাদেরকে মানে রোহিঙ্গা সন্দেহে। তাদের মধ্যে 14 জনের প্রমাণ পেয়েছে ইমিগ্রেশন। সেই 14 জনকে আটক করেছে এবং ইমিগ্রেশনে ওই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। নিয়ম অনুযায়ী ওমরা করতে নারীদের সঙ্গে একজন নিকটাত্মীয় যাওয়ার কথা থাকলেও আটক 7 নারীর সঙ্গে যে পুরুষ সদস্যরা ছিলেন তারা কেউই আত্মীয় নন বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সময় সংবাদ, চট্টগ্রাম। ইস্টার্ন রিফাইনারির উৎপাদন ক্ষমতা আরও 30 লাখ মেট্রিক টন বাড়াতে ফ্রান্সের একটি কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে জ্বালানি মন্ত্রণালয়। প্রকল্প বাস্তবায়িত হলে 15 লাখ মেট্রিক টন থেকে 45 লাখে উন্নীত হবে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন ক্ষমতা। সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ফ্রান্সের টেকনিপ কোম্পানির মধ্যে এ প্রকল্পের ডিজাইন তৈরির লক্ষ্যে 30.75 মিলিয়ন ইউরোর একটি চুক্তি সই হয়। 2018 সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শুরু হবে আর শেষ হবে 2020 সালে। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ফ্রান্সের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়ন হলে পরিশোধিত জ্বালানি তেলের আমদানি নির্ভরতা কমবে এবং দেশে অপরিশোধিত জ্বালানি তেল প্রক্রিয়াকরণ করে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পরিশোধিত জ্বালানি তেল উৎপাদন করা সম্ভব হবে। দেশের বাইরের খবর। ঐকমত্যের সরকার গঠনে একমত হয়েছে ফিলিস্তিনের প্রধান 2 রাজনৈতিক দল ফাতাহ ও হামাস। রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে 3 দিনের আলোচনার পর মঙ্গলবার রাতে তাদের মধ্যে এই সমঝোতা হয়। বিবিসি ও আল জাজিরা জানায়, ফাতাহ নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও বিরোধী হামাস নেতারা জাতীয় ঐক্য গড়তে ন্যাশনাল কাউন্সিল গঠনে সম্মত হয়েছেন। এতে বিভিন্ন দেশে নির্বাসিত ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। বর্তমানে পশ্চিম তীরে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ ও গাজায় সশস্ত্র সংগঠন হামাসের আধিপত্য রয়েছে।
2007 সালের পর থেকেই ফাতাহ ও হামাসের মধ্যে রাজনৈতিক বিভক্তি চলে আসছিল। এদিকে বুধবার সকালে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের আল হায়রান এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের বেশ কিছু বাড়িঘর ও গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ নারী দলের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজে সমতা ফেরাতে পারল না বাংলাদেশ। চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে 94 রানের বড় ব্যবধানে হেরেছে রোমানারা। এতে 3-1 ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার 251 রানের জবাবে 157 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দলীয় 46 রানেই বিদায় নেন 2 প্রোটিয়া ওপেনার আন্দ্রে স্টেইন ও লাইজেল লি। এরপর ট্রায়ন ও ডুপ্রিজের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে সফরকারীরা। প্রিজ ব্যক্তিগত 79 ও ট্রায়ন 47 রানে সাজঘরে ফেরেন। এরপর নিকার্কের অপরাজিত 26 ও ক্যাপের 20 রানে ভর করে 251 রানের বড় সংগ্রহ পায় প্রোটিয়া নারীরা। জবাবে দলীয় 41 রানেই 4 ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ফারজানা 67 ও সালমার 30 রান ছাড়া ব্যর্থ হয়েছেন অন্যরা। এতে মাত্র 157 রানেই থেমে যায় বাংলাদেশের মেয়েদের ইনিংস। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। কমছে না জ্বালানি তেলের দাম, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ক্ষতির মুখে পড়বে অর্থনীতি, মন্তব্য বিশেষজ্ঞদের। আবারও বিবেচনার দাবি ব্যবসায়ীদের। We must eradicate poverty from South Asia. We can do it if we are together. দক্ষিণ এশিয়ার অগ্রযাত্রায় দারিদ্র্যই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। দাভোসে সার্কভুক্ত নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর আহ্বান। সাভারের আশুলিয়ায় গুঁড়িয়ে দেয়া হলো 2টি অবৈধ ইট ভাটা। রাজধানীর শেওড়াপাড়ায় দখলমুক্ত করা হলো 1 কিলোমিটার সড়ক। এলাকাবাসীর উচ্ছ্বাস। রাজধানীর তেজগাঁওয়ে কথা কাটাকাটির জের ধরে 14 বছরের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, জড়িত সন্দেহে আটক 3। এবং দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি সংকট, মামলা জট আরো তীব্র হওয়ার আশঙ্কা। বিচারপতি নিয়োগে আইন করার আশ্বাস মন্ত্রীর। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।